মকর রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে অষ্টমপতি। এতদিন অষ্টম ঘরে নিজের রাশিতে অবস্থান করছিল, সিংহ রাশিতে। এবার সূর্যদেব রাশি পরিবর্তন করবে 17ই সেপ্টেম্বর 2025। সূর্য রাশি পরিবর্তন করে নবম ঘর, যেটা কন্যা রাশি, এই ঘরে অবস্থান করবে 1 মাসের জন্য। কন্যা রাশিতে আগে থেকে বুধ অবস্থান করছে, তো বুধের সাথে সূর্যের এই মুহূর্তে জুতি তৈরি হচ্ছে এবং সূর্যদেবের এই পরিবর্তনে শনির সাথে, রাশির অধিপতি তো শনি, শনির সাথে কিন্তু সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতির সূর্যের সাথে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে, আবার শনির সাথেও দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হচ্ছে। তো শনি এই সময় বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং অবস্থান করছে আবার মীন রাশিতে। আবার অক্টোবরের 3 তারিখে শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে পূর্বা ভাদ্রপদে। তো সূর্যদেবের এই যে রাশি পরিবর্তন, নবম ঘরে অবস্থান, বুধের সাথে অবস্থান, বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, ভাগ্যের ঘরের অধিপতির সাথে অষ্টমপতির যোগ তৈরি হচ্ছে এখানটাতে। তাহলে সূর্যের এই পরিবর্তনে মকর রাশির উপর কীরকম প্রভাব পড়বে, মকর রাশি কোন দিক থেকে এই সময়কালে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। সূর্যদেবের এই পরিবর্তন নবম ঘরে তো সূর্য কারক হয়, সূর্য হচ্ছে ধর্মের কারক এবং কালপুরুষ চক্রে এই নবম ঘরটা পড়ে যাচ্ছে ধনু রাশি। তো যাই হোক, সূর্যের এই অবস্থান অনেক দিক থেকে সফলতা নিয়ে আসবে মকর রাশির। অষ্টমপতি সূর্য, এটা ঠিক। সূর্য হচ্ছে আত্মার কারক, পিতার কারক। অষ্টম ঘরটা হচ্ছে আধ্যাত্মিকতার ঘর, নিজেকে আত্মবিশ্লেষণ করার ঘর, নিজেকে জানার ঘর, ঈশ্বরের সাথে কানেকশনের ঘর কিন্তু হচ্ছে অষ্টম ঘর। আর নবম ঘর হচ্ছে কি, ভাগ্যের ঘর, ধর্মের ঘর, অর্থাৎ অষ্টমপতির ভাগ্যের ঘরে অবস্থান। তো অষ্টমপতির যখন ভাগ্যের ঘরে অবস্থান, তখন ধর্মের প্রতি বিশেষ রুচি, ধর্মের পথে চলা, ধর্মের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এগুলো জাতক কিংবা জাতিকার মানে কাজ করবে এই সময়কালে এবং এটাও আবার ভাগ্য উদয়ের কাজ করবে। অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময়কালেও ভাগ্যের সঙ্গটা পাবে মকর রাশি। এবার শনির সাথে সমসপ্তম যোগ তৈরি হয়ে গেছে। শনির সাথে সূর্যের যখন সমসপ্তম যোগ তৈরি হয়, তখন শনির কিন্তু বলে বৃদ্ধি পেয়ে যায়। কারণ সূর্যের সামনে যখনই কোনো গ্রহ চলে আসবে, তখন সেই গ্রহের চেষ্টা বল বেড়ে যায়, অর্থাৎ বক্রী অবস্থাতে চলে আসে। তো শনি তো বক্রী অবস্থায় রয়েছে, তাহলে শনির বলে বৃদ্ধি পাচ্ছে এই সময়কালেও, আরও একটু বলে বৃদ্ধি পেয়ে গেল। এবং অক্টোবরের 3 তারিখে আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সেটা হচ্ছে কি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। এবং দেবগুরু বৃহস্পতি এই সময়কালে নিজের নক্ষত্রে অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। এবং সবথেকে ভালো জিনিসটাও উঠে আসছে এই সময়কালে, যে সূর্যের সাথে দেবগুরু বৃহস্পতি আর বুধের কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়েছে, আবার শনির সাথেও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, সেরকম পড়ছে আবার দ্বাদশ ঘর, নিজের মূল ত্রিকোণ রাশি, এবং তারপরে নবম দৃষ্টি পড়ছে ধনসম্পত্তির ঘর, যেটা হচ্ছে শনিরই মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি। আর কুম্ভ রাশিতে রাহু আবার অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। অর্থাৎ খুবই সুন্দর সূর্যের অবস্থান, সূর্যের যে এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনে গুরুর সহায়তা যেরকম পাচ্ছে, সেরকম মকর রাশি একটা ভালো উন্নতির দিকে চলে যাবে এই সূর্যদেবের গোচরে। অনেক হয়তো ভাবছে যে অষ্টমপতি তো সূর্য, তাহলে ভাগ্যের ঘরে আসবে, সংঘর্ষ বৃদ্ধি করিয়ে দিবে। শনির সাথে সমসপ্তম যোগ, তাহলে হয়ে গেল, মিটে গেল, এবার তো গ্রহণ লেগে গেল, মকর রাশি আর মানে অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে। কিন্তু সেটা না, এই সময়কালে অনেক কিছু মানে পরিবর্তন ভালো ভালো দিকে হবে। হ্যাঁ, তবে যাদের জন্মকুষ্ঠিতে দেখালো সূর্যই পীড়িত হয়ে বসে রয়েছে, সূর্য গ্রহণ যোগ করে বসে রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এর ফলটা কমে যাবে। তো তাদের ক্ষেত্রে একটি কথা বলবো, ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। তবে সূর্যের যদি এরকম অবস্থান হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো বাড়িতে সূর্য যন্ত্র অবশ্যই স্থাপন করবেন এবং বিধিসম্মত মেনে ব্রাহ্মণ দিয়ে সেই সূর্য যন্ত্রকে স্থাপন করাবেন। প্রত্যেক দিন সূর্য যন্ত্রের উপর অর্ঘ্য দিবেন, সাদা চন্দন লাল চন্দন বেটে হাতের মাঝখানে দুটি আঙ্গুলে লাগিয়ে সেই চন্দন সূর্য যন্ত্রের উপর ছিটাবেন এবং তার সাথে বলবেন ওং হ্রিং ঘিনি সূর্য আদিত্যায় শ্রিং, এই মন্ত্র উচ্চারণ 11 বার করলেই হবে।
এবার অনেকে সূর্যযন্ত্র কোথায় পাবে? সূর্যযন্ত্র আমাদের কাছে যারা দেখিয়েছে তারাও অসুবিধাতে পড়েছে, দাদা সূর্যযন্ত্র তো কেউ বানাতে চায় না। তো এই ইউটিউবে প্রোডাক্ট বলে একটা জায়গা রয়েছে, ওখানটাতে সূর্যযন্ত্র রয়েছে, যাদের লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, সূর্যদেবের এই পরিবর্তনে শনির সাথে যে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, তো সূর্য রাজা, রাজার মধ্যে তো অহংকার থাকবে, আর শনি হচ্ছে কি শ্রমজীবী। শনি হচ্ছে সেবার কারক, অনুশাসন, এই জিনিসটা উঠে আসছে। সূর্য থেকেও আবার অনুশাসন জিনিসটা চলে আসছে। তো এই সময়কালে কি হবে, যে আত্ম অহংকারটা কিন্তু থাকবে না। যেহেতু ধর্মের ঘরে অবস্থান করছে, অহংকারটা মাইনাস হয়ে গেল। তার পরিবর্তে উঠে আসছে কি শৃঙ্খলা, দায়িত্ব, অর্থাৎ দায়িত্বশীল হয়ে যাওয়া, কর্মের প্রতি সময়কে মূল্য দেওয়া, সময়ের সাথে চলা এবং নিজেকে অ্যাক্টিভ করে নেওয়া। এবং তার সাথে চলে আসবে কি ন্যায় বিচার প্রবণতা হওয়া, অর্থাৎ যে ন্যায় পথে চলা, ন্যায়ের সঙ্গ নেওয়া, এই জিনিসটা কিন্তু উঠে আসবে। এবং তার সাথে এই জিনিসটাও উঠে আসবে যে শনির ধৈর্যও কিন্তু এই সময়কালে কাজ করবে, অর্থাৎ ধীরে ধীরে বড় সাফল্য জীবনে অর্জন করে ফেলা, এই জিনিসটা কিন্তু সূর্যদেবের এই গোচরে উঠে আসছে। তবে মকর রাশিকে আবার বিশেষভাবে মনেও রাখতে হবে যে পিতার সাথে কোনো রকমভাবে সম্পর্ক নষ্ট করা যাবে না, পিতাকে সম্মান করতে হবে। সূর্য হচ্ছে পিতার কারক, পিতার আশীর্বাদ নিয়েই কাজকর্মে বেরোতে হবে, পিতাকে প্রচণ্ড ভালোবাসতে হবে। আর যদি মকর রাশি পিতার সাথে সম্পর্ক দূরে রাখে কিংবা পিতার সাথে দুর্ব্যবহার করে, তাহলে কিন্তু নিজের হাতে নিজের ভাগ্যকেও নষ্ট করে দেওয়া সমান হবে। কারণ সূর্য হচ্ছে কি আত্মবিশ্বাসের কারক, সূর্য আত্মবিশ্বাসের কারক। তো পিতাকে অপমান করলে কি হবে, সূর্যকে অপমান করা হলো, তাহলে আত্মবিশ্বাসটা যথেষ্ট কমে যাবে, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে মকর রাশির। যার জন্য আমি প্রত্যেকটি ভিডিওতে বলি মকর রাশিকে যে অষ্টমপতি সূর্যকে প্রত্যেক দিন অর্ঘ্য দেওয়া উচিত। এবং এই ঘরেই কিন্তু আবার বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যেটা কিন্তু খুবই ভালো অবস্থান মকর রাশির ক্ষেত্রে। নবম ঘরটা হচ্ছে যেরকম ধর্মের ঘর, সেরকম হচ্ছে দূরযাত্রার ঘর, সেরকম হচ্ছে আবার উচ্চশিক্ষার ঘর। অর্থাৎ এই সময়কালে যেরকম ধর্মের প্রতি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এই সময়কালে আবার যারা শিক্ষার্থী তাদের জন্যও যথেষ্ট ভালো অবস্থান। যারা বিদেশে যে পড়াশোনা করছেন, সেই জায়গাটাও কিন্তু একটা ভালো জায়গা উঠে আসছে এই সময়কালে। যারা বিদেশে শিক্ষা লাভ করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে, অথবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই মকর রাশির। তো যাই হোক, যে মুহূর্তে সূর্যদেব রাশি পরিবর্তন করবে সে সময় তো নিজেরই নক্ষত্রে থাকছে 17ই সেপ্টেম্বর উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। এবং এই সময়কালে বুধও কিন্তু উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকছে। বুধ থাকবে হচ্ছে 21 তারিখ পর্যন্ত, তারপরে হস্তাতে চলে যাবে। আর সূর্য 27 তারিখ পর্যন্ত নিজের নক্ষত্রেই থাকছে। তাহলে নিজের নক্ষত্রে যখন থাকবে তখন কর্মক্ষেত্রে সরকারের দিক থেকে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়ে যাবে। যে কাগজপত্রগুলো আটকে রয়েছিল সেই কাগজপত্রগুলো হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। ভাগ্যের সঙ্গ পাবে। দেবগুরু বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে, মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে। মঙ্গল তো লাভের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি। তাহলে সূর্যের এই অবস্থানে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল, যে কাজগুলোতে কোনো পেমেন্ট পাচ্ছিল না, বা কোনো দীর্ঘমেয়াদী কাজের যারা চেষ্টা করছেন সরকারের দিক থেকে, সেই কাজগুলো কিন্তু এই সময়কালে হাতে পেয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে। অর্থাৎ প্রশাসনের দিক থেকে এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে এই সময়কালে মকর রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে, যারা প্রশাসন লেভেলে কাজ করছেন তাদের ক্ষেত্রে একটাই কথা, যে নিজের উপরের ঊর্ধ্বতর অফিসারের সাথে কোনো রকম বাগবিতণ্ডা, অশান্তি, গণ্ডগোল বা ইগো প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। নিজের কাজকে হাসিল করার জন্য যা যা করতে হয় এই সময়কালে করা উচিত। মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে কাজকর্ম করা উচিত। ভাগ্যের সঙ্গে এই সময় তুঙ্গে থাকবে। এই সময়কালে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখা উচিত, পিতার ব্লেজিং নেওয়া উচিত, সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া উচিত। এরপরে 27শে সেপ্টেম্বর হস্তা নক্ষত্রে চলে আসবে। তো 27শে সেপ্টেম্বরে হস্তাতে চলে আসবে সূর্যদেব, আর ওদিকে 21শে সেপ্টেম্বর থেকে 28শে সেপ্টেম্বর পর্যন্ত হস্তাতে থাকবে এই বুধ। তো বুধ আর বেশি দিনের জন্য থাকবে না, 1-1.5 দিনের জন্য থাকবে। তো হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রমা। চন্দ্রমা হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে সপ্তমপতি। আর হস্তা নক্ষত্রের অধিপতি দেবতা, সেটাও এখানটাতে সূর্যের সাথেই কানেকশন উঠে আসছে। তো সূর্যও এই হস্তা নক্ষত্রের অধিপতি, কারণ সূর্যের অপর নাম হচ্ছে সবিতা। তো যাই হোক, হস্তা নক্ষত্রে থাকাকালীন জীবনসাথীর কর্মে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। জীবনসাথীর কর্মে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। যে কেউ হয়তো যেখানটাতে কাজ করছে সেই কাজটা হয়তো পার্মানেন্ট কাজ না, সেই কাজটা পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অথবা যে যেই কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ,
যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের কর্মে যথেষ্ট উন্নতি। অতএব পার্টনারের সাথে পার্টনারের যে একটা রাগঢাক, সেটা কিন্তু এই সময় করলে চলবে না। খোলামেলা নিজেদের মধ্যে আলোচনা করতে হবে কিভাবে নিজেদের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিকে নিজেদের চিন্তা ভাবনা করা উচিত। গণ্ডগোল অশান্তি থেকে দূরে থাকা উচিত। এবং এই সময়কালে আবার এই জিনিসটা উঠে আসছে, যারা মকর রাশির অবিবাহিত তাদের বিবাহের একটা সম্বন্ধ চলে আসা বা যোগাযোগ তৈরি হওয়া, এটাও কিন্তু দেখাচ্ছে এই সময়কালে। সূর্য 27 তারিখে চলে আসবে হস্তা নক্ষত্রে, আর এদিকে আবার বুধও কিন্তু আবার এই 29 তারিখে চিত্রাতে যে ঢুকে যাবে, চিত্রা নক্ষত্রে চলে যাবে কিন্তু বুধ। তো চিত্রা নক্ষত্রটা মঙ্গলের নক্ষত্র, দুটি চরণ পড়ছে এই কন্যা রাশিতে আর দুটি চরণ তো পড়ছে তুলা রাশিতে। তো এই সময়কালে যারা আবার টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন বা পড়াশোনা করছেন, তাদের কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা কাজকর্ম করছেন ইঞ্জিনিয়ারিং দিক থেকে, যে কোনো নির্মাণ কার্য হোক বা যে কোনো কনস্ট্রাকশনের কাজ হোক বা যে কোনো নির্মাণ, যে কোনো প্রোডাক্ট যেখানটাতে নির্মাণ হচ্ছে, সেই সমস্ত কাজগুলোতে উন্নতির যোগ থাকছে এই সময়কালে। অথবা এই সমস্ত কর্মের যারা যোগাযোগ মানে কর্ম পাচ্ছেন না, তাদেরও কর্মলাভের সম্ভাবনা থাকছে এই সময়কালে। এবং এই সময়কালে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রারও হওয়ার সম্ভাবনা থাকছে। এবং অক্টোবরের 3 তারিখে আবার কিন্তু শনিও নক্ষত্র পরিবর্তন করে নেবে। শনি কিন্তু চলে আসবে আবার গুরুর নক্ষত্রে। তখন কি হবে মকর রাশির ক্ষেত্রে, যে শনি আর রাহু সম্পূর্ণভাবে গুরুর আয়ত্তে চলে আসবে, একেবারে সম্পূর্ণ আয়ত্তে চলে আসবে। শনির সাথে যেরকম গুরুর কেন্দ্রের সম্পর্ক তৈরি হচ্ছে, সেরকম কিন্তু শনিও গুরুর রাশিতে অবস্থান করছে, গুরুর নক্ষত্রে অবস্থান করবে। আর অপরদিকে রাহু তো গুরুর নক্ষত্রে রয়েছে, তারপর আবার গুরুর দৃষ্টিও থাকছে রাহুর উপরে। আর এদিকে সূর্যদেব হস্তা নক্ষত্রে থাকছে এই সময়কালে। তো সূর্যের সাথেও কিন্তু ওই কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে এবং সূর্য নবম ঘরে অবস্থান করছে। ততএব এই সময়কালেও যথেষ্ট একটা জবরদস্ত ভাগ্যের সঙ্গ পাবে। আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে এই সময়কালে। যে কাজগুলো বহুদিন ধরে আটকে ছিল, কোনোভাবে উদ্ধার হচ্ছিল না, যে কারোর কোনো ইন্স্যুরেন্স ক্লেম হোক বা অন্যান্য জাতীয় ক্লেম হোক, আর্থিক দিকটা যথেষ্টভাবে প্রভাবিত হবে। পৈতৃক সম্পত্তিজনিত যদি কোনো বিবাদ থাকে, সেই বিবাদের সমাধান হবে। কর্মজীবনে যদি কোনো রকম বাধা থাকে, সেই বাধাগুলো দূর হবে। কর্মক্ষেত্রে যেরকম দায়িত্বশীল হবে, সেরকম দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে। অর্থাৎ ভালো অবস্থানই দেখাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। এরপরে 11ই অক্টোবর চিত্রা নক্ষত্রে চলে যাবে। তো 11ই অক্টোবরে চিত্রা নক্ষত্রে যাবে সূর্য। এর মধ্যেও আবার অনেক পরিবর্তন হয়ে যাবে। যেমন বুধ রাশি পরিবর্তন করে নেবে, কর্মের ঘরে চলে যাবে। শুক্র রাশি পরিবর্তন করে নেবে, শুক্রও চলে আসবে 9 অক্টোবর পর থেকে, রাশি পরিবর্তন করে ভাগ্যের ঘরে চলে আসবে। অনেকগুলো পরিবর্তন হবে এর মাঝখানে। তো চিত্রা নক্ষত্রে যখন সূর্য অবস্থান করবে, চিত্রা নক্ষত্র তো মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার বিশ্বকর্মাদেব। তো এই সময়কালেও যথেষ্ট কর্মের উন্নতি, চারিদিক থেকে এখন উন্নতির জোয়ার। কারণ এই মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে। মঙ্গল হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি। মূল ত্রিকোণ রাশিটাই হচ্ছে মেষ রাশি, সুখের ঘর, এবং একাদশ ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, লাভের ঘর। এই দুই ঘরের অধিপতি মঙ্গল কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে। এবং এই সময়কালে মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে। 13ই অক্টোবর মঙ্গল ঢুকিয়ে হচ্ছে বিশাখা নক্ষত্রে, গুরুর নক্ষত্রে থাকবে তখন মঙ্গল, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে সেই মঙ্গলের উপরে। অর্থাৎ যথেষ্ট ভালো একটা গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান, বহু দিক থেকে উন্নতি। ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজ থেকে উন্নতি, যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে উন্নতি, যারা কাপড়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকে উন্নতি। আর্থিক দিক যথেষ্ট এই সময়কালে মজবুত হবে এই মকর রাশির। সেরকম শিক্ষার দিক থেকেও একটা ভালো অবস্থান পেতে যাচ্ছে মকর রাশি এই সময়কালে। ভাগ্য সম্পূর্ণভাবে পরিবর্তন হবে এই সময়কালে মকর রাশির এই গ্রহগুলোর অবস্থানের ফলে। তো এই সময়কালে কোন উপাচার করবে মকর রাশি? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ এইগুলো পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন, পিতার আশীর্বাদ নেবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। শনি বক্রী অবস্থায় পড়ে রয়েছে, যাদের জন্মকুষ্ঠিতে শনি খারাপ রয়েছে, প্রতি শনিবার করে নিজের ছায়া দান করবেন। পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। 7 বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন, প্রয়োজনে তাদের কিছু গিফট করবেন, তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, পাখিদের সকালবেলায় খাবার খাওয়াবেন, তাহলেই যথেষ্ট। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মকর রাশিকে নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি।
সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আপনারা সবাই ভালো থাকেন, পূজা যেন সবার ভালো কাটে, সবাই যেন আনন্দে থাকে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।